আপনার বাড়ির সমস্ত অপশক্তি, নেগেটিভ এনার্জি বা সবথেকে খারাপ শক্তি যা কিছু আছে তা আপনি অনায়াসে দূর করতে পারেন 2টো উপায়, 3টি উপায়, 4টি উপায়, 7টি উপায়। আজকাল এই বিষয় নিয়ে অনেক সম্প্রচার হচ্ছে, অনেক প্রচার হচ্ছে, অনেক মোটিভেশনাল স্পিকার এই ধরনের প্রবচন করেন। আচ্ছা, আমরা এটা কোশিশ করেছি, তাদের ডিরেকশন পালন করেছি। সত্যি কি নেগেটিভ এনার্জি দূরীভূত হয়েছে? সত্যি কি নেগেটিভ এনার্জি তিরোহিত হয়েছে? দেখুন, নেগেটিভ এনার্জি, আমি প্রথমতই বলবো, অনন্ত ব্রহ্মাণ্ড নেগেটিভ এনার্জি দিয়েই গড়া। আর এই নেগেটিভ এনার্জির ভিতরেই, অর্থাৎ ঋণাত্মক, যেটাকে আমরা এক প্রকারে বাংলা অর্থে অপশক্তি বলে চালিয়ে দিয়েছি, কিন্তু নেগেটিভ এনার্জির ভেতরে 2টো সত্তা রয়েছে, একটা সিভিল এবং ইভিল। এই ইভিলটাকে অনেকে নেগেটিভ এনার্জি বলেন বা অপশক্তি বলেন। আমি যাচ্ছি সেখানে। অনন্ত ব্রহ্মাণ্ড নেগেটিভ এনার্জির উপরে দাঁড়িয়ে আছে এবং এই নেগেটিভ এনার্জির ভিতরেই রয়েছে পজিটিভ এনার্জি। এই পজিটিভ এনার্জিটা হচ্ছে ধনাত্মক পারমাত্মিক তত্ত্ব, নেগেটিভ এনার্জিকে আমরা বলি ঋণাত্মক প্রকৃতি তত্ত্ব। এই পরম পুরুষ পারমাত্মিক তত্ত্ব আর প্রকৃতি তত্ত্বের এক অঙ্গাঙ্গীভাবে অভিন্ন অবস্থায় প্রতিনিয়ত মিলনাত্মক খেলা চলছে, কখনো সংযোজন, কখনো বিয়োজন, কখনো আকর্ষণ, কখনো বিকর্ষণ। প্রতিনিয়ত অনন্ত ব্রহ্মাণ্ডে এই নেগেটিভ এনার্জি পজিটিভকে আকর্ষণ করছে, পজিটিভ নেগেটিভকে আকর্ষণ করছে, আবার কখনো উভয়কে বিকর্ষণ করছে, মানে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিচ্ছে। এই প্রতিনিয়ত বিরহ প্রেমের, অর্থাৎ বিরহ বিচ্ছেদের খেলা চলছে। আপনার বাড়িতেও সেই খেলাটি চলছে অবিরত। এখানে মুশকিলটা হচ্ছে, যখন পজিটিভ এবং নেগেটিভ, অর্থাৎ একটা স্ট্যাটিক, একটা ডায়নামিক। রাধা তত্ত্ব হচ্ছে ডায়নামিক তত্ত্ব, কৃষ্ণ তত্ত্ব স্ট্যাটিক তত্ত্ব, শিব হচ্ছে স্ট্যাটিক তত্ত্ব, গৌরী অর্থাৎ মা কালী হচ্ছে নেগেটিভ তত্ত্ব, প্রকৃতি তত্ত্ব। এই 2টো তত্ত্বের যেখানে গিয়ে ব্যালেন্স হয় তার নাম হচ্ছে রাসতত্ত্ব। রসবৈ সোহা, তার নাম হচ্ছে রসিক। এই রসপূর্ণ যে স্থান, সেই স্থানটির নাম হচ্ছে রাসতত্ত্ব, যার নাম প্রেম। প্রেমে কোনো ডিসব্যালেন্স নেই। প্রেম হচ্ছে একটা সমান্তরাল স্থান, যেখানে প্রতিনিয়ত এক অদ্ভুত পরমানন্দ সত্তা বিরাজ করছে। কিন্তু আপনি কি ভাবছেন যে সেখানে রাধা তত্ত্ব নেই, সেখানে কৃষ্ণ তত্ত্ব নেই, সেখানে ডায়নামিক নেই, সেখানে স্ট্যাটিক নেই? সেখানে দুটোই আছে। এই স্ট্যাটিক এবং ডায়নামিকের একটা ব্যালেন্স নিয়ে আসা হয়েছে, যেখানে কৃষ্ণ এবং রাধা একে অপরের সাথে বিলয়প্রাপ্ত হয়েছে, কিন্তু 2টো সত্তাকে কেন্দ্রায়িত করে একটা ব্যালেন্স এসেছে। এই অর্থে হচ্ছে নেগেটিভ এবং পজিটিভ এনার্জির একটা ব্যালেন্সের জায়গায় আসতে হয়। এই জন্য আপনার বাড়ি থেকে আপনি নেগেটিভ এনার্জিকে দূরীভূত করতে পারেন না। যারা এটা সম্প্রচার প্রসার করছেন, আই এম শিওর এবং আই থিঙ্ক সো কমপ্লিটলি, যে বিজ্ঞানের যে সুপার ন্যাচারাল থট, সেটা অধিকাংশ মানুষের ক্ষেত্রে অনভিজ্ঞতা রয়েছে বলে মনে করি, যেটাকে আমাদের সংস্কৃত ভাষায় বলা হয় মূর্খতা। আমি এখানে নেগেটিভ এনার্জি দূরীভূত করার কথাই বলবো না, আমি বলবো যে আপনি নেগেটিভ এবং পজিটিভ এনার্জিকে কিভাবে সাম্যতার ভেতরে নিয়ে আসতে পারেন। কারণ যদি নেগেটিভ এনার্জি সম্পূর্ণরূপে বিলয়প্রাপ্ত হয়, তাহলে আপনার শরীর থাকবে না, শরীর থাকবে না। পঞ্চভৌতিক তত্ত্ব পরানাদ বিন্দু থেকে যখন ব্যক্ত আকারে আসলো, প্রকটিত রূপে আসলো, তখন সে জাগতিক সংসারের পঞ্চভৌতিক উপাদান রূপে প্রকটিত হলো। সেইটা দিয়েই আপনার এই শরীর তৈরি। আর এই প্রত্যেকটি কোষাণুর ভেতরে রয়েছে পজিটিভ নেগেটিভ কণা, যেটাকে আপনি অস্বীকার করতে পারেন না। জানেন কি না আমাদের শরীরে একটা কোষাণুর কত বড় ক্ষমতা? একটা কোষাণু স্ফোট হয়ে গিয়ে বিশ্ব ব্রহ্মাণ্ডের রূপ ধারণ করতে পারে। সেটা একমাত্র মহাযোগীগণ দেখাতে পারে। যাই হোক, সহজ কথায় বলবো, আপনার বাড়ির যে নেগেটিভ এনার্জিকে ব্যালেন্সের ভেতরে আনতে গেলে, পজিটিভ এনার্জির সাথে ব্যালেন্সে আনতে গেলে, অর্থাৎ নিউট্রন কোষে থাকতে গেলে, অর্থাৎ নিরপেক্ষ অবস্থার ভেতরে থাকতে গেলে, ভালো এবং মন্দের যেখানে সামঞ্জস্যতা, যেখানে ভালো এবং মন্দ দুটোই নেই, আবার দুটোই আছে, এক অদ্ভুত সমান্তরালে গিয়ে এক পরমানন্দ সত্তা বিরাজ করছে। এই অবস্থার ভেতরে যেতে গেলে আপনার বাড়িকে প্রথমেই পরিচ্ছন্ন করতে হবে। আপনার আসবাবপত্র, দ্রব্য সামগ্রী যা কিছু আছে, চেয়ার টেবিল যা কিছু আছে, সব কিছুকে আপনাকে পরিচ্ছন্ন রাখতে হবে। এবং আপনার বাড়ি ঘরদোর, বড় বড় জানলা, আলো বাতাস প্রবেশের সুন্দর ব্যবস্থা রাখতে হবে। অনেকের বাড়ি দেখা গেছে গুমোট আকারে রয়েছে। যারা পাহাড়ে বসবাস করেন, যারা পাহাড়ে তপস্যা করেন, যে সমস্ত যোগীরা গুফাতে তপস্যা করেন, তাদের ব্যাপার আলাদা।
তাদের ব্যাপারটাই আলাদা। তারা প্রতিনিয়ত সাধনার সাথে সমাশ্রিত, সাধনার সাথে সম্পৃক্ত। সেই জন্যে সেখানে নেগেটিভ এনার্জি এবং পজিটিভ এনার্জির একটা চরম সামঞ্জস্যতা থাকে। আমাদের সেটাই করতে হবে। এবার এই পরিচ্ছন্নতার বাইরে গিয়ে এবার আপনাকে আরেকটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে এই যে আপনার বাড়ির প্রত্যেকটি জিনিস যেখানে যে অবস্থায় রাখা হয় সেখানেই সেই জিনিসটাকে রাখতে হবে এবং সুনির্দিষ্ট স্থানে রাখতে হবে। জিওমেট্রিক্যাল ফর্ম, জিওগ্রাফিক্যাল ফর্ম অ্যাপ্লাই করেই আপনাকে রাখতে হবে। কোথায় কোন জিনিসটি রাখলে সুন্দর লাগছে, ভালো লাগছে, এই আর্টিস্টিক মাইন্ড আপনাকে অ্যাপ্লাই করতে হবে। তৃতীয়তম বিষয় হচ্ছে যে আপনার বাড়ি থেকে যে সমস্ত অপ্রয়োজনীয় জিনিস আছে, যেগুলো আপনার কোনো প্রয়োজনেই আসছে না, এবং আপনি একটা গুদম ঘরের মতো করে আপনি সব কিছু সাজিয়ে রেখেছেন, মানে প্রচুর জিনিসপত্র, প্রচুর, এখানে আবার গুজে রেখেছেন, ওখানে গুজে রেখেছেন, এখানে রেখেছেন, সেখানে রেখেছেন, মানুষকে দেখানোর জন্য, ডেকোরেটিং করবার জন্য এমন করে রেখেছেন ফার্নিচার দিয়ে বা অন্য আসবাবপত্র দিয়ে, কাঁথা বালিশ দিয়ে একটা বিভৎস একটা অবস্থা, যা অত্যন্ত শোচনীয় হয়ে উঠেছে, যা আপনাকে করে তুলেছে একটা সময় গুমট, পরিবেশকে, পরিবারকে এবং সংসারকে করে তুলেছে গুমট, অর্থাৎ কনজেস্টেড, ঘিঞ্জি। এই ঘিঞ্জি থেকে শুরু হচ্ছে আপনার জীবনের সবথেকে বড় সমস্যা। এই জন্যে জিনিসপত্র, দ্রব্য সামগ্রী কম করে ফেলতে হবে। যেটা যতটুকু প্রয়োজন সেটুকুই ব্যবহার করতে হবে, সেটুকুই রাখতে হবে। শুধু লোক দেখানোর জন্য, পয়সা আছে আমি যা ইচ্ছা তাই করে গেলাম, একটার পর একটা কিনে গেলাম, হ্যাঁ, আলমারির পরে আলমারি জামা কাপড়ে ভরে ফেললাম, তো সেটা অত্যন্ত সমস্যা আপনার জীবনে তৈরি করে দিতে পারে। এই জন্যে যতটা ফাঁকা করা যায়, যতটা সাদামাটা রাখা যায়, তত বেশি বাড়ি আলোক বাতাসে পরিপূর্ণ থাকবে এবং আপনার মানসিকতা স্বচ্ছ হতে শুরু করবে। আরেকটি বিষয় হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে আপনার থিঙ্কিংয়ের উপরে গুরুত্ব দিতে হবে, আপনার চিন্তা শক্তির উপরে গুরুত্ব দিতে হবে, আপনার নেতিবাচক মানসিকতাকে পরিত্যাগ করতে হবে। এই নেতিবাচক মানসিকতাই কিন্তু সর্বনাশের মূল। অর্থাৎ আমাদের মাইন্ড যেভাবে আমরা অ্যাপ্লাই করি সেইভাবেই পরিবেশে কিন্তু তার প্রভাব সেই রূপেই কিন্তু প্রকট হতে থাকে। জানেন কিনা, আগেই বলছিলাম যে আমাদের একটা কোষাণুকে যদি আমরা স্ফুট করাতে পারি ঠিকঠাক করে, তাহলে সে বিশ্ব ব্রহ্মাণ্ডের রূপ ধারণ করতে পারে। অনেকে বলবেন তাই যে সব কিছু মনের উপরে দিয়ে যদি হতো তাহলে এই সমস্ত বস্তু সামগ্রীর কী গুরুত্ব আছে। হ্যাঁ, প্রত্যেক বস্তুর ভেতরে একটা ধর্ম তো অবশ্যই আছে, প্রত্যেক বস্তুর ধর্ম রয়েছে, অস্বীকার করা যায় না, এবং তার ভেতরেও পজিটিভ শক্তি রয়েছে, নেগেটিভ শক্তি রয়েছে, এবং কোনো কোনো বস্তুর ভেতরে পজিটিভ শক্তি বেশি আছে, কোনো কোনো বস্তুর ভেতরে নেগেটিভ শক্তি প্রকট অবস্থাটা কম আছে। অনেকে বলবেন যে বাড়িতে বিল্ল বৃক্ষ রয়েছে, মানে বিল্ল গাছ, তুলসী গাছ রয়েছে, তুলসী দেবী রয়েছে, তো সেখানে তো স্বয়ং ভগবত ধাম বিরাজ করছে, তাহলে নেগেটিভ এনার্জি কোথার থেকে আসবে? তার একটা বাস্তব উদাহরণ দিয়ে দিচ্ছি। আমি একটা জায়গায় আতিথ্যতা নিয়েছিলাম, দোতলা বিল্ডিং, নিচতলাতে ছিলাম, নিচে দুটো রুমে ভাড়াটিয়া থাকেন, যেখানে আমি গিয়েছিলাম সেও ভাড়াটিয়া ভক্ত, তো সেখানে গিয়েছিলাম। তো সেই বিল্ডিংয়ের পেছনে বিশাল বড় একটা সুন্দর বিল্ল বৃক্ষ গাছ রয়েছে, নিম বৃক্ষ গাছ রয়েছে, যেগুলো সমস্ত জীবাণু, নেগেটিভ এনার্জিকে দূর করতে সাহায্য করে। এটা কিন্তু শাস্ত্রে উল্লেখিত, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। কিন্তু নেগেটিভ এনার্জি দূরীভূত হলেও এখানে কিন্তু নেগেটিভ এনার্জি দূরীভূত হয়নি, কারণ গভীর রাত্রিতে কিন্তু পর্নোগ্রাফির ভিডিওর যে সাউন্ড বা যে সমস্ত জিনিসগুলো, যেটা বাজে অফসিন যে জিনিসগুলো, সেগুলো কিন্তু একেবারেই দেয়াল ভেদ করে চলে আসতো, মানে একটা পাতলা দরজা ছিল। এবং যে ভাড়াটিয়া অপোজিট, মানে যে রুমটাতে থাকতো, সে ভাড়াটিয়া বয়স্ক লোক, লোকটির বয়স হবে 60-এর কাছাকাছি, আর ওনার ওয়াইফের বয়স হবে 45 ঊর্ধ্ব। তাদের আবার নাতিপুতনি হয়ে গেছে। ওই যাওয়ার পরেও কিন্তু গভীর রাত্রিতে এক চূড়ান্ত বিরক্ত পর্যায়ের এক অবস্থা সৃষ্টি হতো, যা ওইখানকার যে আমি যেখানে গিয়েছিলাম সেই ভক্তরা, মানে যে ভাড়াটিয়া ভক্ত, তারা আমাকে এই অপোজ করছে যে জানেন কিনা এই চলছে, বাড়িতে মেয়ে আছে, কখনো কখনো মেয়ে একা থাকে। ওই বয়স্ক লোকটি সন্ধ্যের সময় আবার কিন্তু কীর্তন চালাচ্ছে। কী কীর্তন? তার বউও কিন্তু রীতিমতো করে কীর্তন চালায়, মানে আমি ওখানে যাওয়াতে আরও বেশি করে জোর করে কীর্তন চালাতো, জয় রাধে যে রাধে, কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলরে, বুঝুন ঠেলা, সামনে আবার তুলসী বৃক্ষ।
রাত্রিতে শুরু হয়ে যাচ্ছে অপসংস্কৃতির এক চূড়ান্ত খেলা। ইমপ্রেস করার চেষ্টা করছে, তারপর ইরিটেট করার চেষ্টা করছে, টর্চারিং করার চেষ্টা করেছে, আমি সচক্ষে দেখেছি। সুতরাং বিল্লবৃক্ষ ওইখানেই পড়ে রয়েছে ঘরের পেছনে, সামনে তুলসী বৃক্ষ, আর এদিকে ঘরের ভেতরে চলছে চূড়ান্ত ভগবত ধামের খেলা। এই তো নেগেটিভ এনার্জি দূরীভূত হচ্ছে। হচ্ছে কি নেগেটিভ এনার্জি দূরীভূত হচ্ছে? নেগেটিভ এনার্জি দূরীভূত করতে গেলে বৃক্ষ সামগ্রী যা কিছু আছে তাকে আপনাকে মূল্যায়ন করতে শিখতে হবে, আপনার মূল্যবোধ জাগ্রত করতে হবে। এই জন্যে নেগেটিভ এনার্জি যেটাই অপশক্তি যেটাই বলুন না কেন, সেটাকে দূরীভূত করতে গেলে যে কোনো বস্তুর যে মূল্যবোধ, সেই মূল্যবোধকে আপনাকে স্বীকার করতে হবে, মূল্যবোধ জানতে হবে, এবং আলটিমেটলি আপনার মানবিক যে মূল্যবোধ সেটাকে জাগ্রত করতে হবে, অর্থাৎ মানবিক সত্তাকে জাগ্রত করতে হবে। আর মানবিক সত্তা জেগে থাকে তার সিভিল মানসিকতার উপরে, অর্থাৎ এক প্রাচীন সভ্যতার সংস্কৃত মননশীলতার উপরে, যেটাকে ভদ্রতা বলে, ভদ্র মানসিকতা বলা হয়, যেটাকে সিভিল মাইন্ড বলা হয়। এই মাইন্ড যদি জাগ্রত না হয় তাহলে কিন্তু কোনো ক্রমেই কিছু সম্ভব হয়ে উঠতে পারে না। যেমন আপনার মন কিন্তু সাধারণ কিছু নয়। আপনার মন এই মুহূর্তে ইন্ডিয়া থেকে চলে যাচ্ছে আমেরিকাতে, কোনো পয়সা কড়ি, পাসপোর্ট, ভিসা, টাকা পয়সা কিছুই লাগছে না। তাহলে দেখুন মনের কতটুকু ক্ষমতা। আমরা অনেকেই বলছি মন সব কিছুকে নিয়ন্ত্রণ করতে পারে না। একটা সাধারণ বস্তু পারে। সাধারণ একটা বস্তু নিয়ন্ত্রণ করবার তার ধর্ম আছে, কিন্তু সেই ধর্মের সঙ্গে আপনার শরীর তত্ত্বের সাথে আপনার মননশীলতার যদি সম্পৃক্ততা না থাকে তাহলে সেই বস্তুর ধর্ম ক্রিয়েট করতে পারে না সঠিক প্রক্রিয়াতে। করতে পারলেও আপনার জীবনে যে প্রভাব বিস্তার করছে সেই প্রভাবকে আপনি দূরীভূত করতে পারেন শুধুই মাত্র আপনার মননশীলতার উপরে দাঁড়িয়ে। এই জন্যে উৎকৃষ্ট মহাযোগীগণ অনন্ত সমুদ্রের মাঝখানে এক ফোঁটা জল নিয়ে, সেই এক ফোঁটা জল যখন আবার সমুদ্রে ছেড়ে দেয়, সেই এক ফোঁটা জল লীন হয়ে যায়, বিলীন হয়ে যায়। কেউ আলাদা করতে পারবে না ওই এক ফোঁটা জলকে, কিন্তু একমাত্র উৎকৃষ্ট যোগীগণ ওই এক ফোঁটা জলকে বের করে নিয়ে আসতে পারেন, বা এক ঘোড়া বা এক ঘটি জলকে বের করে নিয়ে আসতে পারেন, আলাদা করে দেখাতে পারেন। এই যে প্রক্রিয়া, এটা হচ্ছে মননশীলতার উপরে ডিপেন্ড করে। ঠিক সেই প্রক্রিয়াতে যোগীগণ এক বিন্দু জলকে অনন্ত সমুদ্রে পরিণত করতে পারেন। ঠিক সেই প্রক্রিয়াতে আমাদের শরীরের একটা কোষানীয় স্ফোট হয়ে গিয়ে অনন্ত রূপ ধারণ করতে পারে। সুতরাং এভরিথিং ইজ ইন দ্য মাইন্ড, নাথিং বিয়ার স্পিরিট আনলেস দ্য মাইন্ড ইজ পিওর। শারদামাও এই কথাটি বলেছেন, আমি বারবার এই কথাটা বলেছি। যখন মন পবিত্র হবে, বিশুদ্ধ হবে, তখনই সব কিছু ফলপ্রসূ হবে। যদি তা বিশুদ্ধ না হয় তা কোনো কিছুই ফলপ্রসূ হবে না। এটা চূড়ান্ত একটা বাস্তব। সুতরাং সব কিছু আপনার মনের ভেতরে এবং সমগ্র জায়গায় দেখুন, যোগ আদি থেকে শুরু করে তন্ত্র সাধনা আদি থেকে শুরু করে মন্ত্র সাধনা থেকে শুরু করে যা কিছু আপনি করবেন, সেখানে মনকে প্রায়োরিটি দেওয়া হয়েছে। অন্তঃকরণের মনকে, চিত্তকে শুদ্ধ করার কথা বারবার বলা হচ্ছে। যদি মন বা চিত্ত দর্পণ পরিশুদ্ধ না হয়ে ওঠে, সেখানে ভগবত তত্ত্ব দর্শন করা যায় না। তাহলে যদি ভগবত তত্ত্ব দর্শনের জন্য, ঈশ্বর দর্শনের জন্য যদি আমাদের মন এবং চিত্তকে বিশুদ্ধ করতে হয় বা নিয়ন্ত্রণ করতে হয়, তাহলে একটা নেগেটিভ এনার্জিকে নিয়ন্ত্রণ করতে গেলেও আপনার মনের প্রয়োজন। আয়ুর্বেদিক ট্রিটমেন্ট অনুসারে অনেক ভেষজ উদ্ভিদের অনেক গুণাবলী অবশ্যই আছে, শরীরে কাজ করবে। কিন্তু আমি অনেককেই দেখেছি যারা ভালো ভালো প্রোডাক্ট গ্রহণ করেন, আয়ুর্বেদিক প্রোডাক্ট, কিন্তু শারীরিকভাবে বিশেষ কাজ করছে না, কারণ তার মননশীলতার ভেতরে নেতিবাচক তত্ত্ব লুক্কায়িত রয়েছে। ওটাই ওকে সবথেকে বড় সর্বনাশ করে দিচ্ছে। এই জন্য আমি বলবো নেতিবাচক মানসিকতা থেকে দূরে থাকো, তাহলে দেখবেন। আর আপনার বস্তুগতভাবে যে সমস্ত পরিষ্কার পরিচ্ছন্নতা রাখা দরকার, ঘরবাড়ি যেভাবে করা দরকার, গাছপালা যেটা লাগানো দরকার, সেগুলোকে পরিষ্কার পরিচ্ছন্নতার সঙ্গে জিওমেট্রিক্যাল ফর্মে, জিওগ্রাফিক্যাল ফর্মে সব করুন, এবং প্রত্যেকের প্রচেষ্টা অনুসারে, অর্থাৎ প্রত্যেক সদস্য এবং মেম্বারকে এই নেতিবাচক মানসিকতা থেকে বেরিয়ে এসে সঠিক সুশৃঙ্খল প্রক্রিয়াতে জীবনযাপন করবেন, তো আপনি শুদ্ধ হবেন এবং নেগেটিভ এনার্জি থেকে আপনি রায় পেতে পারেন, অপশক্তিকে সরিয়ে দিয়ে আপনি সুন্দরভাবে জীবনযাপন করতে পারেন। এই জন্যে এখানে আরেকটি জিনিস আছে, সেটা হচ্ছে যে নেগেটিভ চিন্তা শক্তি, তেমনি নেগেটিভ কথন বচন, কাজ কর্ম সব কিছু কিন্তু আপনাকে একটা পরিচ্ছন্নতার ভেতর দিয়ে চলতে হবে। প্রত্যেককেই প্রয়াস করতে হবে, তাহলে দেখবেন একটা সময় একটা সুন্দর সুশৃঙ্খল পরিবার সৃষ্টি হচ্ছে, একটা সুন্দর সমাজ সৃষ্টি হচ্ছে। এটার জন্যে আপনাকে মূল সংস্কারে সংস্কৃত হতে হবে, সংস্কার নিতে হবে। সেটা কি? ষোড়শ সংস্কার। 16টা সংস্কার আছে। এই 16টা সংস্কারের প্রক্রিয়াতে আপনার জীবন নির্বাহ করতে হবে, আপনার জীবনকে চালাতে হবে। যদি তা না পারেন তাহলে কিন্তু কিছুই করার থাকবে না। ষোড়শ সংস্কার কি?
গর্ভাধান থেকে শুরু করে বলেছি, বিবাহ, তারপরে গর্ভাধান। বিবাহ দশম সংস্কার বা ষোড়শ সংস্কারের ভেতরে একটি। আপনাকে বিবাহ করতে হবে ঠিক সংস্কারের মাধ্যমে। গর্ভাধান অর্থাৎ সন্তান সৃষ্টির জন্য যে প্রয়াস, পুংসবন, সীমন্তোন্নয়ন, অন্নপ্রাশন, বহু কিছুর এই সংস্কার আছে। এই সবগুলোকে আপনাকে ঠিকঠাক করে পরিবারের সমগ্র সদস্যদেরকে নিয়েই আপনাকে চলতে হবে, তাহলে কিন্তু একটা সুশৃঙ্খল পরিবার সৃষ্টি হতে পারে। আদারওয়াইজ আপনি তাবিজ কবজ যা কিছু বলছেন টুকটাক 2 মিনিটে 5 মিনিটে এটা লাগান সেটা লাগান, এটার দ্বারাই আপনারা বিচার করে দেখুন যারা এই সমস্ত করেছেন তারা কি সত্যি প্রশান্ত জগতে যেতে পেরেছেন? সত্যি কি নেগেটিভ এনার্জিকে দূরীভূত করতে গিয়ে সেটা কি পেরেছেন? পারছেন না তো। এটা কিন্তু 99.99% মানুষ কিন্তু এখানেই পজিটিভ উত্তর দেবেন আমার সপক্ষে, যে না সত্যি তাই, আমরা সত্যি আমরা সিভিল জগতে যেতে পারিনি, এখন আমরা ইভিলের মাঝখানে রয়ে গেছি। এই জায়গাটাকে ব্যালেন্সে আনতে গেলে আপনাকে কি করতে হবে? সুখ দুঃখ বোধ আপনাকে অতিক্রম করতে হবে। এই সুখ দুঃখ বোধকে অতিক্রম করবার একমাত্র রাস্তা হচ্ছে আপনাকে প্রাণায়াম প্রক্রিয়ায় আপনার শরীর সাধনের প্রয়োজন আছে। শরীরং সাধনং ইয়তঃ ধর্ম অর্থ কাম মোক্ষণম। এই ধর্ম অর্থ কাম মোক্ষ এই 4 পুরুষার্থ লাভ করতে গেলে টোটালি আপনার এই যে নেগেটিভ এনার্জি থেকে ভয় পাচ্ছেন, এই সমস্ত কিছুই একটা জায়গায় ব্যালেন্সে এসে গিয়ে আপনি পরম তৃপ্ত হচ্ছেন, পরমার্থ লাভ করছেন একমাত্র শরীর সাধনের মাধ্যম দিয়ে, এটা বলা আছে। এ অর্থাৎ স্থূল আকারে হচ্ছে শরীরের সাধন, সূক্ষ্মাকারে অন্তঃকরণে মন। এই শরীর এবং মন নিয়ন্ত্রণের জন্যে কিন্তু সাধনার অনেক প্রণালী এসেছে। এই জন্য অনেক বড় বড় সাধক ঋষি শাস্ত্ররা কি বলছে যে আপনার ষড়রিপু নিয়ন্ত্রণ করুন, 10 ইন্দ্রিয় নিয়ন্ত্রণ করুন। এগুলোকে তো শাস্ত্রে বিশেষ গুরুত্বপূর্ণ দিক হিসেবে ঘোষণা করা হয়েছে। দেখুন 10 ইন্দ্রিয়, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, কর্মেন্দ্রিয়, পঞ্চজ্ঞানেন্দ্রিয়, পঞ্চকর্মেন্দ্রিয়। তারপরে কি বলছে? মন হচ্ছে একাদশ ইন্দ্রিয়ের মুখ্য মন। তার মানে এই একাদশ ইন্দ্রিয়কে আপনাকে দমন করতে হবে, নিয়ন্ত্রণ করতে হবে, অর্থাৎ শরীরের সাধন করতে হচ্ছে স্থূল আকার এবং সূক্ষ্ম আকার। এই প্রক্রিয়াতে গেলে তখন দেখবেন যে আপনার মন বিশুদ্ধ অবস্থায় যাচ্ছে, আর চারিদিকে তখন বিশুদ্ধতা বিরাজ করছে, আর আপনি সুখী এবং সুন্দরভাবে জীবনযাপন করছেন। মোট কথা হচ্ছে নেগেটিভ এবং পজিটিভ এনার্জির একটা অদ্ভুত ব্যালেন্স আসছে। সুতরাং খুব সহজে এটা হওয়ার নয়, কিন্তু যারা সহজে এটাকে বিক্রি করছেন ফর্মুলা দিয়ে, এটা কিন্তু সহজে হওয়ার নয়। আমি বারবারই বলেছি, যাদের সহজ পদ্ধতি খুবই ভালো লাগে, যান সহজ পদ্ধতিতে কেমন কি হচ্ছে, ঘুরবেন, এটা নিশ্চিত। এই জন্যে সমস্ত বিষয়টাকে একটা ডিফিকাল্ট রাস্তা দিয়েই যেতে হয়, তারপরে কিন্তু একটা আমরা সুন্দর সমৃদ্ধ সুখ এবং শান্তি প্রাপ্ত হতে পারে। আদারওয়াইজ কিন্তু সম্ভব নয়, এর পেছনে সাধনা প্রয়োজন।